আমরা কি ভাগ্যবান যে এই পৃথিবীতে একবারের মতোই আমরা জন্মাতে পেরেছি, আর কোনোদিন কোনোভাবে আমরা জন্মাবো না। বিগত 40টি বছর ধরে কাজ করতে গিয়ে দেখেছি মানুষকে জাগিয়ে তোলা বড় কঠিন। আমাদের সমাজে এই কাজটি খুব বেশি কেউ করতে পেরেছেন মনে হয় না। আব্দুল্লাহ আবু সাইদ পেরেছেন মানুষকে প্রথাগত বিদ্যার বাইরে মানুষকে সামগ্রিক বিদ্যায়, সামগ্রিক শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তিনি দীর্ঘদিন কাজ করেছেন এবং সফল হয়েছেন। তাকে বলা হয় আলোকিত মানুষ গড়ার কারিগর। আর সাইদ স্যার বলেন মানুষ তার স্বপ্নের সমান বড়। আমারও বক্তব্য হচ্ছে যে কোথায় উঠলাম কোথায় নামলাম এটা কোনো ঘটনা না। আমি আমার কাজ নিয়ে সঠিকভাবে এগিয়ে যাচ্ছি কিনা আমি ইম্পর্টেন্ট, উত্থান পতন ইম্পর্টেন্ট। আব্দুল্লাহ আবু সাইদ স্যারের সঙ্গে আমি প্রায় পুরো একটি জীবন কাটিয়েছি। শুরু করেছি তার ছাত্র হিসেবে, কারণ আমি তাকে শিক্ষক হিসেবে পেয়েছি ঢাকা কলেজে। সেই একই সময়ে তাকে পেয়েছি কণ্ঠস্বর নামে একটি পত্রিকার সম্পাদক হিসেবে। এই সম্পাদক এবং শিক্ষক তিনি আমার চিরকালের শিক্ষক হিসেবে রয়ে গেছেন। কেউ কেউ স্যারকে চেনেন একজন শিক্ষক হিসেবে, কেউ চেনেন তাকে সংগঠক হিসেবে, সাহিত্য পত্রিকা আন্দোলনের সংগঠক হিসেবে, পরিবেশ আন্দোলনের সংগঠক হিসেবে, কেউ তাকে চেনেন একজন খুব ভালো বন্ধু হিসেবে, অভিভাবক হিসেবে। আব্দুল্লাহ আবু সাইদের সঙ্গে আমার পরিচয়ের একটা বিষয় হলো যে আমি ওনাকে গুরু বলি, মানে আমার বোধনের গুরু, আমার মননের গুরু। আব্দুল্লাহ আবু সাইদ তিনি বহু বছর ধরে বাংলাদেশের মানুষের সঙ্গে অনেক গল্প করে যাচ্ছেন, কিন্তু সব গল্প শেষে একটা কথাই তিনি বলেন, তিনি আলোকিত মানুষ চান। তিনি চান যে তুমি, আপনি বা নতুন প্রজন্ম সবাই অনেক অনেক বই পড়ুক, তারা অনেক বেশি জানার চেষ্টা করুক পৃথিবীকে, বাংলাদেশকে। আব্দুল্লাহ আবু সাইদ নামের শেষে আমরা প্রায় সবাই স্যার যোগ করি, কিন্তু জরিপ করলে, খোঁজ করলে দেখা যাবে তার ছাত্র সংখ্যা এত নয়, সবাই তাকে স্যারই বলে। এই স্যার তিনি শিক্ষকতা করতেন এক সময়, সেই শিক্ষকতা করা থেকে তিনি সবার স্যার হয়ে গেছেন। আবার আরেকভাবে যদি আমরা ভাবি যে তিনি সত্যি সবার স্যার, কারণ সবাইকে তিনি একটাই পরামর্শ দিয়েছেন, বই পড়ো, আরও পড়ো, আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করো। এখনো পর্যন্ত তার কাছে শিখি। কেউ যখন আলোকিত হয় সেটা অন্যেরা দেখতে পায়, নিজে কিন্তু দেখতে পায়। স্যারের একটা বিশ্বাস যে সেটা হলো যে আলোকিত মানুষই মানুষকে মুক্ত করতে পারে, আলোকিত মানুষকে সমাজকে ঋদ্ধ করতে পারে। এবং যে শিক্ষক হোক, ইঞ্জিনিয়ার হোক, আমলা হোক, ব্যাংকার হোক, যে যেখানেই থাকুক না কেন, সে যদি আলোকিত মানুষ হয় তাহলে কিন্তু একটা সমাজের মঙ্গল হয়। এবং এই মঙ্গলকে উত্তরণ করার জন্য উনি যে বিষয়টা চিন্তা করছিলেন সেটা হলো, বিশ্বে আমরা তো বড় বড় মানুষদেরকে সরাসরি শারীরিকভাবে ধরার সুযোগ পাই না, কিন্তু তাদের চিন্তার সঙ্গে, তাদের কর্মের সঙ্গে, তাদের যে কোনো একটা সৃষ্টির সঙ্গে যদি আমরা পরিচিত হতে পারি, তাহলে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষগুলোর চিন্তা আমাদের কাছে আসতে পারে এবং সেটা আমাদেরকে এক ধরনের স্নাত করতে পারে। আমরা সাহিত্যে, শিল্পে, সংস্কৃতিতে স্নাত হতে পারি। ব্রিটিশ কাউন্সিল থেকে একবার একটা এক্সিবিশনে অংশ নেওয়া হয়েছিল, আমাদের রমনা রেস কোর্স তখন নাম, তো সেখানে, এবং সেইখানে টেলিভিশন দেখানো হয়েছিল এবং সেই আমি প্রথম টেলিভিশন দেখি। এবং কেন জানি না টেলিভিশন দেখার সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে একটা স্বপ্ন, একটা ঝলক দিয়ে উঠল যে একদিন আমিও হয়তো এই টেলিভিশনে যাব। তার কর্মজীবন শুরু করেছিলেন কলেজের অধ্যাপক হিসেবে, কিন্তু তারপরেই তিনি যখন বাংলাদেশ টেলিভিশনে অনুষ্ঠান করতে শুরু করেন, বিস্ময়করভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি সেখানে। কি করে আমি জানি না, হঠাৎ একদিন মোস্তফা মনোয়ার এবং জামান আলী খান, যিনি পরবর্তী পাকিস্তান টেলিভিশনের প্রধান হয়েছিলেন, তা আমাকে বললেন যে এরকম একটা অনুষ্ঠান করতে হবে। তো আমার ধারণা যে আমি ইউনিভার্সিটিতে যখন পড়ি তখন সাহিত্য প্রতিযোগিতায় আমি নাম দিয়েছিলাম প্রত্যেকটা হলে, তখন এই সুযোগটা ছিল।
একজন ছাত্র যে কোনো হলেরই হোক সব হলে নাম দিতে পারত, এবং তাতে 5টা হলের মধ্যে 3টা হলে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। তো হয়তো আমার ধারণা কোনোভাবে এই খবরটা তাদের কাছে ছিল, আর সেই জন্য হয়তো তারা গিয়েছিলেন, এবং সেইভাবে টেলিভিশনে আসা, এবং দীর্ঘদিন পর্যন্ত টেলিভিশনে খুব বেশি অ্যাক্টিভ রোল আমি নিতে পারি নাই। আমি দেখেছি যে ঐশ্বর্যের আশেপাশে ঘুরে শেষ পর্যন্ত ওনাকে কিন্তু ঐশ্বর্য স্পর্শ করতে পারেনি। এবং আসলে আমি সবসময় দেখেছি যে মানুষ গুড লাইফ করতে করতে শেষ পর্যন্ত ব্যাড লাইফের মধ্যেই ঢুকে পড়ে। গুড লাইফ মানে সে মনে করে টাকা, এবং টাকার চাইতে ভয়ঙ্কর জিনিস পৃথিবীতে নাই। আপনার বিশ্বাস করবেন যে ওনার বাসায় একটা টিভি ছিল না, সেটা আমি 79-80 সালের ঘটনা বলছি, যে তখনও কিন্তু ওনার বাসায় টিভি নেই, তখন কিন্তু ওনার অ্যাঙ্কর পিরিয়ডের প্রায় শেষ অবস্থায় এসছে, চাকরি ছেড়ে দিয়েছেন। সেই রকম একটা জনপ্রিয়তার শীর্ষে তিনি সহজেই সিদ্ধান্ত নিয়ে সরে আসতে পেরেছেন, এবং তারপর একেবারে নিভৃতে নিজের মতো করে জীবনযাপন করেছেন। জীবনে বিত্ত বৈভবের দিকে কখনো তাকাননি, সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত। আর্থিক কষ্ট, তারপরে উনি হঠাৎ একদিন বললেন যে আমি শিক্ষকতা ছেড়ে দেব। সেই সময় আমরা খুব আতঙ্কিত হয়ে গেলাম, তার সংসার চলবে কি করে। কোনো কিছুর কিন্তু কোনো রকম মানে ওনার কাছে বিকার নেই যে সংসার চলবেই, এটা চলে যাবেই সার্ভার। ওনার একটা উত্তর একটা বাড়ি ছিল, ঋণে জর্জরিত হয়ে ওটা উনি বিক্রি করে দিলেন। একদিন শেরাটনের সামনে দিয়ে রাস্তা দিয়ে আসছি, হঠাৎ এক ভদ্রলোক আমাকে দেখে মনে হয় চিনি চিনি করছেন আর কি। তো আমি তার দিকে তাকিয়ে একটু হাসলাম। তো উনি আমাকে বললেন যে আচ্ছা, আপনি আমাগো ওই গ্রামের মজিদের শ্বশুর না? মজিদের শ্বশুর মানে হচ্ছে আমাকে চেনা চেনা লেগেছে। তো মজিদের শ্বশুরও তাদের কিছুটা চেনা, তো সুতরাং আমি মজিদের শ্বশুর। আমি বললাম যে দেখেন, এই হচ্ছে শোম্যানের জীবন, 10টা বছরও যায় নাই, এক সময়কার কেমন খ্যাতিমান উপস্থাপক মানে মানুষের স্মৃতিতে হারিয়ে একেবারে মজিদের শ্বশুর হয়ে গেছে। সাইদ স্যার একসময় বাংলাদেশ টেলিভিশনে তুমুল জনপ্রিয় একজন উপস্থাপক ছিলেন। লক্ষ্য করেছি তার সেই জনপ্রিয়তাকে তিনি কখনোই তার ব্যক্তি জীবনে ব্যবহার করেননি। শুধু যে উনি একটা সমাজকে পরিবর্তন করার জন্যে বা শিক্ষা ব্যবস্থা যে আমাদের দেশে ভেঙে ধসে পড়েছে সেটার বিকল্প একটা মানবিক শিক্ষা সৃষ্টি করার জন্য যে চেষ্টা করে যাচ্ছেন তা নয়, ওনার ব্যক্তিগত আত্মত্যাগটাও কিন্তু বিরাট বিষয় ছিল। 73 সাল থেকে 82 সাল, এই 10 বছর আমার পুরো জীবনটাকে আমি টেলিভিশনের জন্য দিয়েছিলাম, এবং তারপরে এক সময় মনে হয়েছিল যেটার আর দরকার নেই। এই না যে টেলিভিশন খারাপ বা টেলিভিশনে আমার হচ্ছিল না, কারণ তখন বিশ্ব সাহিত্য কেন্দ্রের কাজ আমি অনেক দূর এগিয়ে গেছি, এবং জাতির যে অজ্ঞতার যে অন্ধকার, এই অন্ধকার আমাকে তখন ধরে ফেলেছে, কামড়ে ধরেছে। আমি তার উত্তর দিতে চাই, এবং দেখলাম যে টেলিভিশনে সে উত্তর আমি দিতে পারবো না। সবাইকে তিনি একটাই পরামর্শ দিয়েছেন, বই পড়ো, আরও পড়ো, আলোকিত মানুষ হওয়ার চেষ্টা করো। এবং এই থেকে তিনি ঢাকায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের মূল ভবন প্রতিষ্ঠা করেছেন, যেখানে অসংখ্য বই। বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতন একটি প্রতিষ্ঠান তিনি গড়ে তুলেছেন, এবং সারা দেশে উচ্চায়ত মানুষ তৈরি করার জন্য, আলোকিত মানুষ তৈরি করার জন্য নিজেকে নিবেদন করেছেন। একটা অদ্ভুত রাজনৈতিক সময় 75-এ বিরাট পট পরিবর্তন হয়েছে, এবং আমরা তখন বুঝতে পারিনি যে এই পট পরিবর্তনের মাধ্যমে যেমন কিছু চকচকে জিনিস সৃষ্টি হয়েছে, সেই সঙ্গে কিন্তু সমাজের পতনটাও তখন শুরু হয়েছে। পচন যাই বলেন তখনই শুরু হয়েছে। সেই সময়টায় আমরা দ্বিধান্বিত, আমরা কনফিউজড, আমরা কি করব। সেই সময় সলিমুল্লাহ খানের সঙ্গে আমরা প্র্যাকটিস জার্নাল বের করছি। একদিন সলিমুল্লাহ খান আমাকে বললেন যে জানো যে এখানে এই ধরনের একটা পড়াশোনা হয় ঢাকা কলেজের কাছে, তুমি কিন্তু ওখানে গিয়ে দেখতে পারো এটা কি জিনিস। তো সেখানে আমি গেলাম, একদিন শুনলাম যে বিশ্ব সাহিত্য কেন্দ্র, এবং সেখানে স্যার বসে আছেন, এবং আরো অনেক তখনকার দিনে অনেক বিখ্যাত ব্যক্তিরা ছিলেন, এবং অনেক যুবকরা তখন ছিলেন। আমার মনে পড়ছে লিয়াকতের কথা, মিজানুল কায়েসের কথা, আরো অনেকেই ছিলেন যাদের নাম বলতে পারছি না। আমি গিয়ে দুরু দুরু বুকে ওখানে হাজির হলাম, তারা বই পড়ছে। 5 বছর আমরা একটা পাঠচক্র চালিয়েছি, এবং সে পাঠচক্রের শেষে দেখলাম যে বিস্ময়কর ফলাফল,
এবং যে ছেলে মেয়েগুলো ছিল তারা প্রত্যেকে জীবনে অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে এবং অনেক ভালো কাজ করেছে। বিশ্ব সাহিত্য কেন্দ্র যখন আমরা প্রথম চালু করি, বিশ্ব সাহিত্য কেন্দ্রের কোনো আর্থিক ভিত্তি নেই। এর থেকে কিছু টাকা নিয়ে, ওর থেকে কিছু টাকা নিয়ে কিভাবে কিন্তু উনি এটা সৃষ্টি করে গেছেন। শুরু করে দিলাম অনলাইন বুক রিডিং প্রোগ্রাম, এখন আর কোনো বাধা নেই। অনেক বছর ধরে এক প্রজন্ম থেকে আমি বলবো আরেক প্রজন্ম, তার পরের প্রজন্ম সেখানে ভালো ভালো বই পড়ছে, গান শুনছে, ভালো চলচ্চিত্র নিয়ে কথা বলছে। আমরা যে আলোকিত মানুষের স্বপ্ন দেখছি সেটা পৃথিবীর শেষ দিন পর্যন্ত থাকবে। সাইদ স্যারের উপস্থাপনা, তার ব্যক্তি জীবনের আদর্শ, পরিমিতিবোধ সব কিছুই আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাইদ স্যারের কাছ থেকে এই জিনিসগুলো অনেক তরুণ যিনি আলোকিত মানুষ গড়ছেন তারাই শিখেছে। তার নিজের সাহিত্যকর্ম পরিমাণে এবং উৎকর্ষের দিক থেকে বিস্ময়কর। এক সময় আমাকে বলতেন যে সারওয়ার, আমার তো আর লেখা হবে না, আমাদের জীবনী মানুষ পড়বে। আমরা যে একটা আন্দোলনের মাধ্যমে জীবন একটা সমাজকে পরিবর্তন করার চেষ্টা করেছি, মানুষ হয়তো সেটা মনে রাখবে। আমি মনে করি স্যারের লেখারও অদ্ভুত ক্ষমতা আছে। স্যার লিখবেন, স্যার সুস্থ থাকবেন, স্যার ভালো থাকবেন এবং এই বিশ্ব সাহিত্য কেন্দ্রের মাধ্যমে যে উনি যে আন্দোলনটি সৃষ্টি করেছেন সেটা উনি চালিয়ে যাবেন। যেখানে রোগ, ইনজেকশন, ওষুধ, ডাক্তার, পথ্য, হ্যাঁ, মৃত্যু সবকিছু, সেইটা স্বাস্থ্য মন্ত্রণালয় হয় কি করে? ওটার নাম তো হওয়া উচিত রোগ মন্ত্রণালয়। স্যারের কথাবার্তায় মারাত্মক রকমের রস, যুক্তি এবং শিক্ষা আছে। হাদিসে আছে যে সেই ব্যক্তি শ্রেষ্ঠ যে তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। আমরা কি কেউ শ্রেষ্ঠ? বলেন বুকে হাত দিয়ে। আপনি নিশ্চয়ই মানবেন যে গরুর চোখ দুটো খুব সুন্দর হয় এবং অনেক অনেক সুন্দরী মেয়ের চোখের চাইতে গরুর চোখ সুন্দর। এখন আপনার যদি সত্যি সত্যি কবি প্রতিভা থাকে, আপনি যদি কবি হন, তাহলে এই গরুর চোখ নিয়ে আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম প্রেমের কবিতা পর্যন্ত। 40 বছরে স্যারের সাথে আমার পরিচয়। এই সময় আমাকে স্যার ডাকেন কি হে নবাব বলে। আমার কাছে মনে হয় যে বিশ্বে এখন যেই জিনিসের সবচাইতে বেশি সংকট দেখা দিচ্ছে সেটা হলো মানুষের সংকট, মানবিক মানুষের সংকট, আলোকিত মানুষের সংকট। আব্দুল্লাহ আবু সাঈদ বাংলাদেশের মতো একটা দরিদ্র দেশে সেই ধরনের আলোকিত মানুষ সৃষ্টি করার জন্য চেষ্টা করে গেছেন এবং আমরা যারা তার সঙ্গে ছিলাম, হয়তো আমরা এটাকে যদি আমাদের কর্মজীবনে ছড়িয়ে দিতে পারি, হয়তো এই সমাজের অনেক মঙ্গল হবে, আমরা হয়তো অনেক ভালো করতে পারবো। আলো মানে মানবিকতা, আলো মানে আধুনিকতা, আলো মানে হৃদয়ের দীপ্তি, মেধা, বুদ্ধি সবকিছু খুলতে থাকবে, কিন্তু এটা অন্যেরা টের পাবে, তুমি টের পাবে না। সাইদ স্যার বাংলাদেশের এমন কোনো গ্রাম উপজেলা নাই যেখানে তিনি যাননি। গিয়ে শুধু সেই স্কুলের ছেলেমেয়েদের বলে এসছেন, তোমরা পড়ার চেষ্টা করো, অনেক অনেক বই পড়ো। অনেক কিছু শিখলাম আপনার কাছ থেকে গরু সম্পর্কে। ধন্যবাদ। এবং গরুর কাছ থেকে আমার এই ধরনের মানুষের জন্মদিন আমরা উদযাপন করতে খুবই আগ্রহ বোধ করি, উৎসাহ বোধ করি। তার একটা জীবনে শুধু একটা মানুষের জীবন তো নয়, আমি অন্তত 5-6 জন মানুষের জীবন তার মধ্যে প্রত্যক্ষ করেছি। স্যারের আদর্শে অনেক কিছুই আমরা শিখেছি, এটা যেমন ভালো লাগে, আবার এটা ভাবতে আরও ভালো লাগে যে আমাদের সমাজে ভালো কথা বলার মানুষ দিন দিন কমে যাচ্ছে। সাইদ স্যার সেরকমই একজন, তিনি আমাদের মাঝে বেঁচে থাকুন দীর্ঘদিন, এই কামনাই করব আজকে তার জন্মদিনে, এবং সাইদ স্যারের এই আলোতে আলোকিত হোক গোটা বাংলাদেশের মানুষ। আজকে তার জন্মদিন, শুভ জন্মদিন স্যার। এবং একই সাথে আপনি নিশ্চয়ই স্যার অনেক আনন্দিত হবেন যে আলোকিত মানুষের কথা আপনি বলছেন, যে বই পড়ার কথা আপনি বলেছেন। আজকে অনেক মানুষ সেই বই পড়ার সাথে আলোকিত মানুষের কথা বলে, জ্ঞানের কথা বলে, কিন্তু তার কিছুর পরেও মনে করে তাদের প্রিয় মানুষ, তাদের প্রিয় শিক্ষক আব্দুল্লাহ আবু সাঈদ। আমার দৃঢ় বিশ্বাস যে কাহারো কাহারো কিছু কিছু আপত্তি থাকলেও অন্তত 100 বছর। আপনার বয়স, বছর, জন্মদিন সবই হয়তো সংখ্যায় বাড়বে, কিন্তু একটা আনন্দ আপনার সবসময়ের জন্য থাকবে যে অনেক অনেক আলোকিত মানুষ যারা বই পড়তে ভালোবাসে,
যারা দেশকে ভালোবাসে তাদের গড়ার কারিগর আপনি। বলে স্যার আপনি তো বৃদ্ধ হবেন। আমি বললাম কেন? তো সে বলল যে স্যার বৃদ্ধ হওয়ার একটা বয়স থাকে, আপনি ওটা পার হয়ে গেছেন। সাইদ স্যারের দীর্ঘ এবং কর্মময় আনন্দময় জীবন কামনা করি। শুভ জন্মদিন স্যার, ভালো থাকবেন। জন্মেছি সামনে যাওয়ার জন্য, জন্মেছি আসার জন্য, জন্মেছি বেঁচে থাকার জন্য, জন্মেছি গৌরবের জন্য এবং একটা সম্মানজনক মৃত্যুর জন্য।